কথা বলতে গেলে সর্বপ্রথম যে কথাটি মনে পড়ে তা হলো জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের হাজারো শহীদের জনতার রক্তের বিনিময়ে বিগত খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের কারণে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এই কলঙ্কর হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে পারছি। সঙ্গত কারণে একটু আপু এক মিনিট আপু এই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয় মূলত দেশের দুটি শৃঙ্খল বাহিনী ধ্বংস করার জন্য। দেশপ্রেম সেনা কর্মকর্তাদের হত্যা করে বাংলাদেশের সেনাবাহিনী দুর্বল করে নেতৃত্বে শূন্যতা সৃষ্টি করার জন্য সাহসী ব্রিগেড জওয়ানদেরকে প্রহসনমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়। মিথ্যা অভিযোগে কিছু বানোয়ার সাক্ষীর ভিত্তিতে বিচার নামে নাটকের মাধ্যম দিয়ে মৃত্যু ঠেলে দেওয়া কর্মকর্তা এবং সেনাপতিদের একটি মধ্যে স্থায়ী অবিশ্বাস স্থাপনের জন্য। তাছাড়া এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা অবৈধ ক্ষমতা অনির্দিষ্টকালের জন্য সুসংগঠিত করার উদ্দেশ্য ছিল। এই হত্যাকাণ্ডের মূলত দেশি বিদেশি চক্রান্তের একটি নীল নকশা আঁকা হয়। আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সাহসী সেনা কর্মকর্তার সুযোগ্য নেতৃত্বে বিডিআর এর সাহসী জওয়ানদের কার্যক্রমে সমৃদ্ধ বিডিআর তথ্য বাংলাদেশ রাইফেলসের ইতিহাস, বিডিআর এর গৌরবময় ইতিহাসের সাক্ষী সিলেটে পাদুয়ার যুদ্ধ, রোমারির বাড়ির যুদ্ধ এবং আরো অন্যান্য ঘটনা যুদ্ধের বিএসএফ এর বিরুদ্ধে বিডিআর এর একত্র বিজয়। সমাজবাদী ভারত এর আগ্রাসী কর্মকাণ্ডের স্বাধীন বাংলাদেশের ভিতরে পরিচালনার জন্য ভারতীয় দালাল হিসেবে সরকার তদন্তের ইতিহাস এই কলঙ্কিত হত্যাকাণ্ডের জন্ম দেয়। খুনি হাসিনা এই হত্যাকাণ্ডের অত্যন্ত চতুরভাবে সংগঠিত বিডিআর বিদ্রোহ বলে প্রতিষ্ঠিত করে দেয়। আমরা এতটুকুই বলতে চাই এখানে দাঁড়িয়ে যে আমাদের বিডিআর যারা জওয়ান ভিতরে আছে এদের সকলকে একমাত্র ফাঁসানোর জন্য, এদেরকে ধ্বংস করার জন্য সেনাবাহিনীর সাথে এদের একটা ভালো সুসম্পর্ক, ভাই ভাই যে সম্পর্ক ছিল সেটাকে ধ্বংস করার জন্যই মূলত এই যে হত্যাকাণ্ড, যে নীল নকশা শেখ হাসিনা তৈরি করেছিলেন সেটার ঘটনা ঘটায় 25-26 তারিখে। আমরা এটার একটি সুন্দর বিচারের জন্য আমরা এসেছি। আমরা আশা করেছি যে এখন যে বর্তমান যে তদন্ত গঠন হয়েছে সেখানে আমরা ভালো কিছু পাবো। সেই ভালোর জন্য দাঁড়িয়ে যদি আমরা দেখতে পারি, প্রথমেই যদি আমাদেরকে 15 নম্বর একটা অনুচ্ছেদ এবং ব্যতীত দিয়ে আমাদের যারা জেলবন্দি ভাইয়েরা আছে তাদেরকে যদি এইভাবে সরিয়ে দেওয়া হয়, তাদেরকে যদি বহিরাগত করে রাখা হয় এবং তাদেরকে যদি সুষ্ঠু তদন্তের আওতায় না আনা হয়, তাহলে আমি কিভাবে আমার ভাইয়ের সঠিক তদন্তের জন্য সঠিক বিচারটা আমরা পাবো? কোনোভাবে কি ফ্যাসিস্ট সরকার যে বিচারের রায় দিয়ে গিয়েছে আমার ভাইয়ের পক্ষে আমাদের ভাইদেরকে দোষী সাব্যস্ত করে, যেটা সম্পূর্ণ সাক্ষী যারা ছিল তারা সবাই ছিল শেখ হাসিনার কিমিত লোক, বা যারা ছিল তারা ছিল সবই প্ল্যানের একজন অংশ। এটা জানার পরে আমরা কিভাবে তার দেওয়া যে রায়টা ছিল ওটাকে মেনে নিব? এবং তদন্ত, বর্তমানে যে তদন্ত শুরু হয়েছে, যারা আমাদের এই স্বাধীন তদন্ত কমিশনে আছে তাদের মাধ্যমে আমাদের 15 নম্বর যে অনুচ্ছেদটা দিয়েছে এবং ব্যতীত রেখে আমরা এই ব্যতীত এবং 15 নম্বর অনুচ্ছেদের জন্যই কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমাদের কষ্টটা প্রকাশ করতে এসেছি যে তারা কেন এই কাজটা করে আমাদেরকে আলাদা করে রেখে, যারা অলরেডি আমাদের বিচারের আওতায় আসেনি তাদেরকে রেখে, যদি যাদেরকে রাখা উচিত, যাদেরকে দিয়ে এটা কোনো তদন্ত সম্ভব, তাদেরকে যদি আমরা তদন্তে না রাখি
এবং তখন যদি আমরা এটা তদন্ত শুরু করি তাহলে কি কোনোভাবে আমার ভাই বিটিআর যত ভাইয়েরা আছে প্রায় 850 বিটিআর এখন যারা বন্দী আছেন তাদের সাথে কি ন্যায় বিচার সম্ভব? বাংলাদেশের সরকারের কাছে বর্তমান যারা আছেন তাদের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমার হয়তো ভোট হিসাবে বিটিআর একটা মানে খুবই আমি হয়তো একটা অসহায় ভোট হিসাবে বলছি, আমার ভাই কি তাহলে ন্যায় বিচার পাবে? আমরা কি তাহলে আশা করতে পারি যেভাবে আমরা ন্যায় বিচার পাবো? আমরা তো খুব মানে 5 আগস্টের পরে খুবই আশা নিয়েছিলাম যে আমরা এখনো অন্তত পক্ষে আইনগত ভাবে অথবা আমাদের যে জনগণ হিসাবে আমাদের যে অধিকার আছে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই অধিকারটা আমরা সুন্দরভাবে আমাদের হাতে পৌঁছে যাবে, আমাদের ভাইয়ের কাছে পৌঁছে যাবে। দেশ স্বাধীন হয়েও যদি আমার ভাই স্বাধীন হতে না পারলো, বিটিআর ভাইদের সাথে যদি অন্যায় ভাবে তাদের কোনো আগের বিচারে যদি বহাল রয়ে গেল, তাহলে এগুলো তদন্ত আমরা কি বুঝতে পারবো? এই বিষয়ে আরো কিছু বলার জন্য আমাদের মাঝে আসবে এখন অ্যাডভোকেট আজিজ ভাই। জি, ধন্যবাদ তানিয়া আপুকে ওনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আসলে স্বৈরাচারী শেখ হাসিনা যে কাজগুলো করে গেছে বিটিআর সদস্যদের সাথে তা কোনো কালে কাম্য নয়। আপনারা জেনে থাকবেন যে অনেক মিডিয়াতে এবং ইউটিউব চ্যানেলে অনেক জায়গাতেই প্রকাশ হওয়া শুরু হয়ে গিয়েছে যে ঘটনাটা আসলে কিভাবে ঘটেছিল, কারা ঘটিয়েছিল। সেই বিষয়ে একটু আলোকপাত করবেন আমাদের অ্যাডভোকেট আজিজ ভাই। আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা তো এই 5 আগস্টে আন্দোলন করছি ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য। যদি ষড়যন্ত্র চলমান থাকে তাহলে আমাদেরকে আবার রাস্তা নামতে হবে। তা আমরা তো সর্বপ্রথম চেয়েছি যে একটি ন্যায় বিচার হোক। ন্যায় বিচার কিভাবে হবে? একটি স্বাধীন তদন্ত কমিশনের জন্য কিন্তু আমরা প্রথম লড়াই করেছি। যদি কমিশন যদি স্বাধীন না হয়, শর্তযুক্ত যদি কোনো কমিশন হয়, তাহলে তো আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব। তো সেক্ষেত্রে ন্যায় বিচার শুধুমাত্র আমরা যারা কারা নির্যাতিত পরিবার তাই নয়, আমরা চাচ্ছি যে যারা শহীদ পরিবার তাদেরকে নিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত এই মামলা যদি আমরা দেখতে পাই, এই মামলার যে প্রধান আসামি তাদেরকে কিন্তু বাদ দিয়ে কিন্তু মামলাটা করা হয়েছে। সেক্ষেত্রে আজকে আপনাদের সামনে কিছু তথ্যচিত্র আজকে দেখাবো। দৈনিক ইত্তেফাক, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হচ্ছে শেখ হাসিনা। উনি তো আসামি হন নাই। বিডিআর বিদ্রোহে মানে হত্যাকাণ্ডে আর কি ওরা বিদ্রোহ লিখছে। বিডিআর বিদ্রোহে হোটেল এম্পিরিয়ালে অবস্থান ছিল খনি ও গোয়েন্দা চক্রের। দৈনিক সচেতন বার্তা। তাহলে তারাও তো মানে আইনের বাইরে আছে। দৈনিক যুগান্তর, বিডিআর বিদ্রোহের মাস্টারমাইন্ড হাসিনা গগ, আনা হয় ভারতীয় কিলার গ্রুপ। দৈনিক জনকণ্ঠ, বিডিআর বিদ্রোহ আনা হয় ভারতীয় কিলার। দৈনিক আমার দেশ, বিডিআর হত্যা মাস্টারমাইন্ড হাসিনা গগ। এই পর্যন্ত যতগুলো তথ্য উপাত্ত আপনাদের কাছে উপস্থিত করলাম, যে প্রত্যেকটাতেই বলা হচ্ছে যে এখানে হাসিনা গগরা জড়িত। তাহলে তারা কি এই মামলার আসামি হয়েছে? যদি আসামি না হয়ে থাকে তাহলে এই মামলাটাকে আমরা বলতে পারি যে একটি ষড়যন্ত্রমূলক মামলা। সেক্ষেত্রে আমরা সিআরপিসির 401
সিআরপিসি 494, সিআরপিসি 497 এবং আমাদের সংবিধানের আর্টিকেল 49 অর্থাৎ 49 অনুযায়ী আমরা কিন্তু এই মামলাটিকে স্থগিত অথবা আসামিদেরকে শর্তযুক্ত অথবা শর্তহীন জামিন দিয়ে আমরা একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। কারণ আমরা চেয়েছিলাম যে সর্বপ্রথম যদি কমিশন হয়, কমিশনের মাধ্যমে সঠিক তথ্য জাতি জানতে পারবে এবং মূল যারা আসামি তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। তো আমার উদাত্ত আহ্বান থাকবে দেশ এবং জনগণের কাছে যে আপনারা যদি পিলখানা হত্যাকাণ্ডের যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে বাংলাদেশে আর কোনো মামলা বা আর কোনো বিষয়ে ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করতে পারি না। কারণ জুলাই অভ্যুত্থানের মামলাও অন্যদিকে চলে যেতে পারে। সেক্ষেত্রে উদাত্ত আহ্বান যে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে আমাদের মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ছিলেন পিলখানা, ওনাকে কিন্তু হত্যা করা হয়। কারণ উনি চাক্ষুষ প্রমাণ ছিলেন, তিনি কিন্তু যদি সাক্ষী দিতেন বা যদি সত্যটা তুলে ধরতেন তাহলে ওই সময় হাসিনা গণের নাম উঠে আসতো। শুধু আমাদের ইমাম সাহেব নয়, মোট 47 জনকে রিমান্ডের নামে মেরে ফেলা হয়, যা তখন এই মামলার সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এই পর্যন্ত মামলার বাধা হিসেবে আমরা যে বিষয়গুলো চিহ্নিত করতে পারছি, সেক্ষেত্রে আশা করি যে এই বিডিআর এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে এই জাতি সামনে তুলে ধরতে পারবে এবং তাদেরকে এনে সঠিক বিচার আমরা করতে পারবো। আমার দাবি হচ্ছে, আমি মানে দেশবাসী এবং সবার কাছে একটি দাবি নিয়ে আসছি এখানে, যে জেলবন্দি যে পরিবারগুলো আছে বা জেলে যে সদস্যরা আছে তাদেরকে মুক্তি প্রদান করা হোক শর্তযুক্ত অথবা শর্তমুক্ত। কারণ তাদেরকে যদি বাঁচিয়ে না রাখা হয় বা তারা যদি মামলার আওতায় না আসে তাহলে আমরা শর্ত থেকে অনেক দূরে চলে যাব। তাই উদাত্ত আহ্বান থাকবে যে তাদেরকে মুক্তি দিয়ে সিআরপিসি 497 অনুযায়ী, যে অনেকে এখন কিন্তু বয়স্ক এবং অসুস্থ, তাদেরকে এই ধারায় কিন্তু মানে জামিন দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে জামিন নয়, তাদেরকে কিন্তু 401 তাদেরকে কি বলা যায়, 401 তাদেরকে আচ্ছা আমরা একটু শান্ত হই, ঠিক আছে? আমাদের প্রোগ্রামটা চলতেছে, আমরা একটু পরে কথা বলি শান্ত হিসেবে। ধন্যবাদ। সিআরপিসি 401 ধারা যদি আমরা অ্যাপ্লিকেশনটা করি তাহলে কিন্তু ন্যায় বিচার আমরা যারা শহীদ পরিবার এবং যারা ক্ষতিগ্রস্ত উভয় এবারে ন্যায় বিচার পাবে বলে আশা করি। আর সর্বশেষ বিডিআর বিষয়ে আমি যে দাবিটা তুলতেছি এটা হচ্ছে যে জেলবন্দীদেরকে মুক্তি শর্তযুক্ত হোক বা শর্তমুক্ত এবং কমিশনের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং বাংলাদেশের 18,519 জন বিডিআর সদস্যকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল আজিজ ভাইকে। আমি আব্দুল আজিজ ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আমাদের এই যে পিলখানা হত্যার যে মামলাটা হয়েছে, প্রতি মামলা এবং যে প্রহসনমূলক রায়গুলো দেওয়া হয়েছে, এই রায়গুলো আমরা মানি না। আমাদের যে নতুন করে পুনরায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে,
আমাদের দাবি হচ্ছে এই তদন্ত কমিশনের মাধ্যমে পুনরায় তদন্ত করে সঠিক দোষীদেরকে চিহ্নিত করে পুনরায় শাস্তির আওতায় আনা হোক।